সবাই উদ্যোক্তা, প্রত্যেকেই যার যার অবস্থানে প্রতিষ্ঠিত। আসলে ব্যক্তিগতভাবে আমি নিজেও একজন উদ্যোক্তা। আমি 97-এ প্রথম যখন উদ্যোগ গ্রহণ করি তখন এত ফ্যাসিলিটি ছিল না, চরম প্রতিকূলতার মাঝেই যাত্রা শুরু আমাদের। তো আজকে আসলে আমার বলার যে কথা সেটা হচ্ছে আমার জীবন থেকে নেওয়া কথা। তারপরে শুরুর আগে আমি একটা ছোট্ট কৌতুক দিয়ে শুরু করতে চাই। এটা হচ্ছে রাজ দরবারে রাজা চিন্তা করলো রানীর প্রত্যেক কথাতেই তাকে বাধা দেয়। তো রাজা চিন্তা করলো এটা কি সবার ক্ষেত্রে হয় না শুধু আমার ক্ষেত্রেই হচ্ছে। রাজা রাজ দরবারে তার পরিষদের সমস্ত জ্ঞানী গুণীদেরকে ডাকলেন, দেশ থেকে অনেক গণ্যমান্য লোক ডাকলেন, সবাইকে এক কাতারে দাঁড় করাই নিলেন। কে কে আছো যারা ওয়াইফদেরকে ভয় পাও না, তারা বামে চলে যাও। সবাই একে একে বামে চলে গেলেন, বাকি রইলেন একজন। রাজা খুব সন্তুষ্ট, তাতেই চলবে। একজন লোক যদি আমার দেশে অবশিষ্ট থাকে যে নারীকে ভয় পায় না, কেউ একজন হলে আমার জন্য তাকে আমার সামনে নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করবো। নিয়ে এসে জিজ্ঞাসা করলো তোমার এই দুঃসাহসের মূল ভিত্তি কি? বলে যে হুজুর, বাসা থেকে যখন বেরিয়ে আসলাম তখন ওয়াইফ বললো লোকজন বেশি যেদিকে আছে ওইদিকে তুমি কিন্তু যাবা না, এই জন্য আমি একলা এদিকে দাঁড়িয়ে আছি। তো আজকের এই যে মিলন মেলায়, ভয়ঙ্কর এক মিলন মেলায় আমি উপস্থিত। ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আসলে যারা আপনারা উদ্যোক্তা, প্রত্যেকে উদ্যোক্তা হওয়ার জন্য আসলে যেটা দরকার সেটা হচ্ছে যে অন্যের জিনিসকে কপি করার নাম কিন্তু উদ্যোক্তা না। উদ্যোক্তার ভিতরে থাকতে হবে সৃজনশীলতা, মেধার প্রয়োগ, নতুনত্বের কিছু যোগ। প্রোডাক্ট সেম থাকে কিন্তু আপনাকে তার সাথে আপনার কিছু যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা তার সাথে সংযোগ করতে হবে। যদি আমি কিছু উদাহরণ দিই, আমরা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। বাংলাদেশে প্রথম বোতল জাতীয় পানি নিয়ে আসছিল অ্যাকুয়া মিনারেল, যিনি পুনাই ভিডিও তৈরি করতেন। তো অ্যাকুয়া মিনারেল পানি প্রথম আসলো, কিন্তু তারপরে আসে মাম ওয়াটার। পানির ব্যবসায়ী উনি করতেছে মাম, কিন্তু সেখানে তফাৎ কোথায়? তফাৎটা হচ্ছে নাম। নামটা কি? মাম। একটা বাচ্চা শিশু জন্মের পরেই সে কিন্তু পানিকে মাম বলেই ডাকে, তাকে কিন্তু শিখাইতে হয় না। এই যে বৈচিত্র্যটা, এটাই কি মামকে কিন্তু অনেক উপরে নিয়ে চলে গেছে। আপনাদের যে উদ্যোগগুলো আছে, আপনারা প্রত্যেকটা উদ্যোগের সাথে নতুনত্ব যোগ করুন, নতুন আইডিয়া সংযোগ করুন। আপনাদের খেয়াল আছে কিনা আমরা জানি না, হয়তো অনেকেরই খেয়াল নাই, এটা অনেক আগেরই কথা। বাইতুল মোকাররমে শুধুমাত্র ছিল আমিন জুয়েলার্সের নিজস্ব একটা শোরুম ছিল। হঠাৎ করে একদিন রেডিওতে বেজে উঠলো আমিন জুয়েলার্সের সুন্দরীদের ভিড়। সব সুন্দরী আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, আমি কি সুন্দরী না? ও, তাহলে আমি যাবো না কেন? একদিন না, এরপরে আমিন জুয়েলার্স তর করে উপরের দিকে উঠে থাকলো, শুধুমাত্র একটা স্লোগান আমিন জুয়েলার্সকে অনেক দূর উপরে উঠে নিয়ে গেল। এরপরে আসুন কেয়া সাবান। বাংলাদেশে এই প্রথম হালাল সাবান কেয়া সাবান, যদি আপনাদের কারো মনে থেকে থাকে। আমাদের দেশে হয়তো আমরা ভুলে গেছি, কিন্তু পূর্ববঙ্গে যেটা আছে, আসাম, মিজোরাম বা ইয়েতে আছে, এখনো তাদের একটা স্বপ্ন, যদি দ্বিতীয়বার আসেন তাহলে এক বাক্স কিন্তু কেয়া সাবান নিয়ে আসবেন তারা, তাদের অনুরোধ। তো এটাই আমি বলতে চাই, আসলে উদ্যোক্তা আপনারা সবাই, আমার এই বক্তব্যটা আসলে শুধু আপনাদের জন্য না, আমার এই বক্তব্যটা 64 জেলার প্রত্যেকটা উদ্যোক্তার জন্য। উদ্যোক্তা শব্দটি সাথে বন্ধু সম্পর্কে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। উদ্যোক্তা জেন্ডার হয় না, নারী উদ্যোক্তা, পুরুষ উদ্যোক্তা এরকম না, কিন্তু বন্ধু যেরকম বন্ধু বন্ধুই, সে নারী হোক আর পুরুষ হোক, ঠিক উদ্যোক্তা ওই রকম। আমি বলবো একজন উদ্যোক্তার ভিতরে যা থাকতে হবে সেটা হচ্ছে যে দৃঢ়তা, আত্মবিশ্বাস। কারণ এটা খুব স্বাভাবিক, আপনি যখন খরস্রোতা নদীতে নৌকা চালাবেন, নৌকা উল্টাই যাইতেই পারে, কিচ্ছু আসে যায় না, কিন্তু আপনাকে আবার সোজা হয়ে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে একজন উদ্যোক্তার সফলতা। তাই বলেই আপনি উদ্যোক্তা, এবং সেই জন্যই আরেকজন আপনাকে ফলো করবে। তো আপনার যে উদ্যোক্তার যে আমি যেটা বলবো সেটা হচ্ছে নতুন নতুন আইডিয়া সংযোজন করতে হবে। যেমন ভারতে রিসেন্টলি একটা আইডিয়া সংযোজিত হচ্ছে যে চায়ের কাপে ওরা চা বিক্রি করে, ওই কাপটা তৈরি করতেছে তারা আইসক্রিমের যে কোন আইসক্রিমের যে ইয়েটা থাকে, ম্যাটেরিয়ালটা যেটা আমরা বিস্কিটের মতো খাইতে পারি, ওই রকম কাপ তৈরি করতেছে। ওই কাপের ভিতরে চা দিচ্ছে, আপনি চাও খাবেন, স্ন্যাক্সও খাবেন। তো আসুন, শুধু আপনারা যারা নারী উদ্যোক্তা, আমি প্রথম যে গল্পটা দিয়ে শুরু করেছি, রাজা রাজ্য শাসন করে আর রাজা শাসন করে নারী। সুতরাং আপনারা শুধু রন্ধন শিল্প আর পোশাক শিল্প নিয়ে নয়, বা স্কিন কেয়ার নিয়ে নয়, আপনারা আরো অনেক উদ্যোগ গ্রহণ করতে পারেন, আমি বিশ্বাস রাখি। এবং সেই উদ্যোগের পিছনে আপনাদের যে
পুরুষ সদস্যরা ঘরে আছেন, তারা আপনাদেরকে যদি সহযোগিতা করে, আমি বিশ্বাস রাখি আপনারা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমাদের দেশটাতে আসলে 68,000 গ্রাম, 18 লক্ষ লোকের যে হাতের যে উদ্যোগ, এই উদ্যোগ শুধু দেশ না, দেশ ছেড়ে আরো আন্তর্জাতিক পর্যায়ে আপনারা নিয়ে যেতে পারেন। আমাদের দেশের সবচেয়ে বড় দুর্যোগ যেটা, সেটা হচ্ছে যে সরকারি পর্যায়ের দুর্যোগ। উদ্যোক্তা কোথায় বিনিয়োগ করবে সেটা কোনো চিহ্নিত নেই। পরিসংখ্যান ব্যুরো আছে, কিন্তু তাদের কোনো কাজ নেই। তারা টাকা নিচ্ছে, বেতন পাচ্ছে, করের টাকায় তারা বেতন পাচ্ছে, কিন্তু তাদের কাজ কি? আমি কোথায় বিনিয়োগ করব? আমি একজন উদ্যোক্তা, আমার কাছে 10 লক্ষ টাকা আছে। আপনারা হয়তো জানেন, কিছুদিন আগে চটকদার বিজ্ঞাপন দেখে শুধুমাত্র বায়োফ্লগ করতে গিয়ে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে কিন্তু মানে সম্প্রসান্ত হয়ে আবার দেশের বাইরে চলে গেছে। 1 মাসের ভিতরে মাছ এত বড় হবে, এই হবে, সেই হবে, তারপর অনেক কিছু হবে। এটা বিশাল মার্কেট, এই যে পুরান ঢাকাতে বিশাল মার্কেট তৈরি হয়েছে, অবশেষে এখন আর এটা কোনো অস্তিত্ব নেই। তাহলে উদ্যোক্তা হওয়ার জন্য যেটা দরকার, চটকদার বিজ্ঞাপন নয়, আপনাকে সরকারি যে উদ্যোগটা নেওয়া দরকার সেটা হচ্ছে যে চিহ্নিত করা দরকার। কোন খাতে আমি উদ্যোগ গ্রহণ করব, কোন খাতে আমি বিনিয়োগ, আমার কি সময় আছে, কোন খাতে আমি বিনিয়োগ করব। এবং যদি সরকার গ্রিন জোন এবং রেড জোন করে দেন যে এই খাতে অলরেডি বিনিয়োগ হয়ে গিয়েছে, তাহলে আমি ওখানে যাব না। তবে হ্যাঁ, if I am confident on that sector, আমি বিনিয়োগ করতে পারি, যেটা আমার রেসপন্সিবিলিটি। কিন্তু যদি দেখা যায় যে গ্রিন জোন আছে, এই খাতে কোনো বিনিয়োগ এখনো হয়নি, তাহলে আমি সেখানে বিনিয়োগ করব। তাহলে আমার বিনিয়োগ হারানোর কোনো ভয় নাই। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমার বাড়ি নোয়াখালী, তো ওখানে দাগনভূঞা থেকে চৌমারি পর্যন্ত যে রাস্তাটা, তার পাশে ডান পাশে একটা রাইস মিল হয়েছিল, সেটা ছিল জনতা রাইস মিল। খুব ভালো করতেছিল, সমস্ত ধান বর্ষাকালে ওখানে শুকাইতো, চাল করতো ওখান থেকে। কিন্তু সেখানে কি হলো, পরবর্তী পর্যায়ে ও দেখা দেখি কমপক্ষে 30টা রাইস মিল হয়েছে, এখন আর ধান আসে না। এখন কাক খুব কি চলে, ওখানের ভিতরে আর কিছু হয় না। ওই জমিতে ধানও হয় না, ধান শুকানো যায় না, ওখান থেকে কোনো ইনকাম নাই, সবাই পুঁজি বাজেয়াপ্ত হয়ে গেছে। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে যে উদ্যোগ গ্রহণ করার জন্য অথবা বিনিয়োগ করার জন্য যে চিহ্নিত জায়গা, সরকারের যে ইয়েটা ছিল, পরিসংখ্যান ব্যুরো ছিল, তাদের উচিত ছিল যে আমরা ডাটাবেসে গিয়ে আমরা যদি দেখতে পাই যে হ্যাঁ, আমি কোথায় বিনিয়োগ করবো, আমার পুঁজির পরিমাণ 10 লাখ, আমি এই এলাকায় বসত করি, তাহলে আমি কিসে বিনিয়োগ করবো? যদি আমাকে সেই নির্দেশনা দেওয়া হয়, তাহলে উদ্যোগ হারানোর বা আমাদের এই টাকা হারানোর কোনো সম্ভাবনা থাকে না। আসুন আমরা আরো কোথায় বিনিয়োগ করতে পারি। আরো অনেক জায়গা আছে। আসলে এক সময় মায়েদের হাতের রান্না, বাটা মশলার রান্না আর এখন গুঁড়া মশলার রান্নার ভিতরে তফাৎ কেন? মশলা তো সেমই, তফাৎটা কেন? একবার কি ভেবে দেখেছেন? যারা রন্ধন শিল্পী আছেন তাদেরকে বলবো, কারণ যখন বাটা মশলা করতেছে, ওইটা পাটা উপরে যেটা পানি দিয়ে করতেছে, ঠান্ডা অবস্থাতে এটা করা হচ্ছে, মশলার আসল গুণাগুণ ওখানে মিশে থাকতেছে, গ্রান সহ। কিন্তু যখন এটা ক্রাশার মেশিনে ক্রাশ করা হচ্ছে, ওখানে 1100 আরপিএম বা 1500 আরপিএম এ যখন এটা ক্রাশ করা হচ্ছে, ওটা কিন্তু ওই মশলাগুলা গুঁড়াগুলা ঝাঁঝালো ভাজা হয়ে যায়। মশলা যেখানে গুঁড়া করতেছে সেখানে গ্রান পাবেন, কিন্তু রন্ধন করার পর কিন্তু আর ওই গ্রানটা থাকে না, কারণ গ্রান ওখানে শেষ হয়ে গেছে। আর যখন একটা মানে ভাজা মশলা দিয়ে যখন রান্না করবেন, ওই মশলার গুঁড়াগুলো নিচে যায় জমা হয়, রান্নার সাথে বা মাছ মুরগির সাথে কিন্তু ওইটা আর মিশে না, ওই টেস্টটা কিন্তু আসলে আমরা পাই না। তাহলে কি আমরা ওই উদ্যোগ নিতে পারি না? আমরা যদি এইরকম একটা উদ্যোগ নেই যে না, এটা বাটা মশলারই সেম স্বাদ আপনি পাবেন, একটা স্লোগান দিয়ে যদি দেওয়া যায়, তাহলে যত বড় কোম্পানি হয়ে থাকুক, কিন্তু আপনার মশলা নিতে বাধ্য থাকবে অনেক জায়গা থেকে। ঠিক এভাবেই আরো অনেক উদ্যোগ গ্রহণ করার জায়গা এই দেশে রয়েছে, কারণ এখানে ভোক্তার সংখ্যা অনেক, এখানে ব্যবহারকারীর সংখ্যা অনেক, ক্রয় ক্ষমতা আছে এরকম লোকের সংখ্যা অনেক। ভোডাফোন কোম্পানি নিউজিল্যান্ডের মতো জায়গাতে তাদের টাওয়ার তৈরি করে দেখা যায় একটা টাওয়ারে একটা মাত্র সেল ফোন চলতেছে, তারা পাগল হয়ে যাওয়ার উপক্রম। তারপরে ইন্ডিয়াতে আসা করলো, তারপরে এসে বাংলাদেশে কোনো রকম আত্মরক্ষা করলো। এইভাবে আমি বলবো, আজকে যে উদ্যোক্তা সম্মেলন যেটা ওনারা আয়োজন করছেন, আপনাদের মাঝে স্ব উদ্যোগে আপনারা যা করেছেন, এর সাথে আমি যে কথাগুলো যুক্ত করতে চাই, আপনারা এর সাথে আপনাদের মেধা, আপনাদের মননশীলতা, আপনাদের চিন্তা, আপনাদের নতুন স্লোগান যোগ করুন। যারা কাপড়ের বিজনেস করতেছেন, ভালো কথা, ভারত থেকে কাপড় আসে, কেন আসবে? আমাদের তো অনেক ফ্যাসিলিটি এখন আছে, আমরা আন্তর্জাতিক বাজারে কম্পিটিশন করতেছি এক্সপোর্ট মার্কেটে, সুতরাং আপনারা কেন পারবেন না লোকাল স্থানীয় বাজার থেকে? আমাদের দেশের উদ্যোক্তারা যদি পেরে থাকে যে গার্মেন্টসের যে জুট ওয়েস্ট যেটা ফেলে দিচ্ছি আমরা, সেটাকে ক্রাশ করে নিয়ে সেটা তুলা বানিয়ে, সেই তুলা দিয়ে কম্বল বানিয়ে 50 টাকা, 60 টাকা, 70 টাকা দামে
ইয়াতে কি বলে সিরাজগঞ্জে কম্বল তৈরি করতেছে। এই কম্বল শীতের বস্ত্র হিসাবে কোটি কোটি ডলারের মানে অর্থনৈতিক সাশ্রয় তারা করতেছে। এরকম আরো অজস্র খাত আছে। শুধুমাত্র আপনারা যে খাতটার উপরে এখন নজর দিচ্ছেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা এগিয়ে আসছেন, পথ চলা প্রথম ধাপ আপনারা এগিয়ে চলে এসেছেন। এখন দ্বিতীয় ধাপে আপনারা অগ্রসর হন দেশের উন্নয়নে, দেশের অগ্রগতিতে আপনারা আরো অনেক 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 অবদান রাখতে পারবেন আমি আশা রাখি। আমি আসলে সময় অনেক কম, বক্তা অনেক বেশি, আয়োজনের লিস্ট অনেক বড় আমি দেখতে পাচ্ছি। পরে যদি কোনো সময় আবার দেখা হয়, কথা হবে। ধন্যবাদ সবাইকে, আপনাদের সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ভাই যে আলোচনা করলো এর থেকে আপনারা কি শিখছেন?